সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার, অনারেবল মেন্টর এবং যারা শুনছেন সবাইকে আজকের এই অধিবেশন থেকে স্বাগত। আমাদের নিয়মিত আয়োজন প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ। 14 দিন ব্যাপী এই লিডারশিপ প্রশিক্ষণটি দেশব্যাপী শুরু হবে, তারই ধারাবাহিকতায় এই ম্যানুয়ালটিকে ঢেলে সাজানো হয়েছে এবং আশা করা হচ্ছে এই কার্যকর প্রশিক্ষণটির মাধ্যমে আমাদের প্রধান শিক্ষকদের বিদ্যালয় পরিচালনার যে লিডারশিপ সেটি বিল্ড আপ হবে এবং আমাদের দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় একটি কার্যকর এবং আকর্ষণীয় প্রাথমিক বিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। তারই ধারাবাহিকতায় আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেল থেকে এই ম্যানুয়ালের প্রতিটি অধিবেশন আমরা করে দিচ্ছি। শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ, সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মূলত আমরা দিন 6 অধিবেশন এক নিয়ে আজকে আলোচনা করব এবং পুরো আলোচনা জুড়ে থাকবো আমি আপনাদের সাথে অ্যাজ এ মেন্টর হিসাবে। আমাদের আজকের অধিবেশনের শিরোনামটি হচ্ছে বিদ্যালয়ের শিক্ষাক্রম বাস্তবায়নে নেতৃত্বের কৌশল, মূল্যায়ন, ফিডব্যাক ও নিরাময়। আমরা জানি যে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মূলত সরকার আমাদের জাতীয়ভাবে যে কারিকুলামটা করা হয়েছে সেই কারিকুলামগুলো বাস্তবায়ন করা হয় এবং সেই কারিকুলাম বাস্তবায়নে প্রধান শিক্ষকের যে একটি অন্যতম ভূমিকা রয়েছে বা তার ভূমিকাকে প্রাধান্য দিয়ে দেখা হচ্ছে। সেই জায়গাগুলো কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে তার যে নেতৃত্বের গুণাবলী সেটি আমরা জানবো। একই সাথে সাথে মূল্যায়ন, ফিডব্যাক এবং নিরাময় তিনটা জিনিসকে কিভাবে তিনি নেতৃত্ব দিয়ে শিক্ষার্থী শিখনকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এবং পুরোপুরি শিখনটা নিশ্চিত করবেন, সেই বিষয়গুলো নিয়েই থাকছে মূলত আমাদের আলোচনা। শুরুতে আমরা মূল্যায়ন প্রথমে আমরা এই অধিবেশনের যে শিক্ষণফল সেটি একটু জেনে নেই। মূলত আমরা এই অধিবেশন শেষে শিক্ষার্থীর মূল্যায়ন প্রক্রিয়া বাস্তবায়নে প্রধান শিক্ষকের করণীয় কি সেটি জানতে পারবো, নির্ধারণ করতে পারবো এবং মূল্যায়ন পরবর্তী ফিডব্যাক প্রদানের উপায় কি হবে সেই উপায়গুলো আমরা নির্ধারণ করতে পারবো এবং শিক্ষার্থীর মূল্যায়ন পরবর্তী দুর্বল শিক্ষার্থীকে নিরাময়ের উপায় ব্যাখ্যা করতে পারবো। শুরুতে আমাদের জানতে হবে যে মূল্যায়ন কাকে বলে। আসলে মূল্যায়ন কাকে বলে এটি আমরা সবাই জানি। মূল্যায়ন হচ্ছে একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে শিক্ষার্থীর শিখন সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়, তা বিশ্লেষণ করা হয়, এক কথায় বলা যায় মূল্যায়ন করা হয় এবং ফলাফল যেটি হয় তা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহার করা হয়। যেমন সেটি হতে শিক্ষার্থী, অভিভাবক, সংশ্লিষ্টদের প্রতিবেদনের মাধ্যমে অবহিত করা হয় রিপোর্ট কার্ডের মাধ্যমে। আবার সেই রিপোর্ট কার্ডটি দেখে মূলত শিক্ষার্থীর শিখন মান বা আমাদের শিখন শেখানো প্রক্রিয়ার কোনো উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি আমরা। এই পুরো প্রক্রিয়াটি একটি ছকের মাধ্যমে এখানে মূলত দেখানো হয়েছে। আমরা এটি শিখন মূল্যায়নের একটি ডায়াগ্রাম বলতে পারি। এখানে শিখন মূল্যায়ন করতে গেলে প্রথমে মূলত আমাদেরকে একটি পরিকল্পনা করতে হবে কিভাবে আমরা কাজটা করব। তারপরে আমাদের শিক্ষার্থী যারা থাকবে তাদের শিখন তথ্য সংগ্রহ করতে হবে, ডেটাবেস যেটাকে আমরা বলছি। এরপরে সংগৃহীত তথ্যগুলো আমাদের শিখন বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ শিখন তথ্য বিশ্লেষণ যেটাকে বলছি। শিখন তথ্য বিশ্লেষণ করার পরই মূলত আমরা একটা ফলাফল পেয়ে যাব। সেই ফলাফলটা আমাদের সংশ্লিষ্টদেরকে অবহিত করতে হবে এবং সেটি প্রিজার্ভ করতে হবে, কারণ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে সেই ফলাফলগুলো আমাদের কাজে লাগবে। শিক্ষার্থীর শিখন মানের উন্নয়ন যেমন কাজে লাগবে, শিক্ষার্থীর টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস সেটি ডেভেলপ করার ক্ষেত্রেও ফলাফলগুলো আমাদের কাজে লাগবে। অর্থাৎ শিখন শেখানো প্রক্রিয়ার মান উন্নয়ন করার জন্য সেগুলো আমরা ব্যবহার করব। এটি হচ্ছে মূল্যায়ন প্রক্রিয়াটা আমরা একটু জেনে নিলাম। এখন এই মূল্যায়নের সাথে জড়িত বিষয়গুলো কি কি হতে পারে। মূল্যায়নের সাথে আসলে অনেকগুলো বিষয় জড়িত। আমরা একটু যদি জেনে নেই যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর শ্রেণী শিখন শেখানো কার্যক্রমে অংশগ্রহণের ফলে শিক্ষার্থীর পারদর্শিতা এবং শিখন মান এখান থেকে যাচাই করা যায় এবং শিক্ষার্থীর শিখন মূল্যায়নের সময় যা বিবেচনা করতে হবে সেটি কি, তাহলে শিক্ষার্থী কি জানে, কতটুকু বুঝতে পারে এবং তার জানা বিষয়গুলোকে সে প্রয়োগ করতে পারে কিনা, অর্থাৎ হচ্ছে জ্ঞান জানে কি, কতটা বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ডিং, এবং তার অ্যাপ্লিকেশন সে করতে পারে কিনা। কারণ আমরা যেটাই শিক্ষার্থী অর্জন করবে সেটি যদি প্রয়োগ না করতে পারে তাহলে তার অর্জিত জ্ঞান কোনো কাজে লাগবে না। যেমন বর্তমান কারিকুলামের এই প্রয়োগের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরপরে যেটি রয়েছে শিখন সম্পর্কে তথ্য সংগ্রহ করা। মূল্যায়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে, আমরা জানি বিভিন্ন টুলস রয়েছে। সেটি হতে পারে লিখিত, মৌখিক, পর্যবেক্ষণের মাধ্যমে পারদর্শিতার মূল্যায়ন, ব্যবহারিক কাজের মাধ্যমে মূল্যায়ন হতে পারে, এরপরে সমূল্যায়ন হতে পারে, সহপাঠীদের মাধ্যমে মূল্যায়ন হতে পারে,
অভিভাবকদের সাক্ষাৎকারের জন্য মাধ্যমে মূল্যায়ন হতে পারে। নতুন কারিকুলামে কিন্তু এই জিনিসগুলোকে ইনবিল্ড করা হয়েছে। শিক্ষার্থীর ফলাফল, শিক্ষক তার শেখানো কাজের মান, যেটা আমরা বলেছি, যাতে পরবর্তী উন্নত শেখানো প্রক্রিয়া দ্বারা শিক্ষার্থীর দুর্বলতা তিনি দূরীভূত করতে পারেন এবং তার শিখন উন্নত হয়। এরপরে যেটি রয়েছে ফলাফল অভিভাবকদের জানানো, শিক্ষার্থী সংশ্লিষ্ট সকলকে অবহিত করা, এটি হচ্ছে আমাদের এই বিষয়গুলো মূল্যায়নের সাথে জড়িত। মূল্যায়নের ব্যাপক উদ্দেশ্য রয়েছে, মূলত শিক্ষার্থীর শিখনে সহযোগিতা করা হচ্ছে মূল্যায়নের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হতে পারে। এটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট কারণে মূল্যায়নের ফল ব্যবহার করে থাকেন। কোনো শিক্ষার্থীর লক্ষ্য অর্জিত হচ্ছে কিনা তা বোঝা যায় মূল্যায়নের মাধ্যমে। শিক্ষার্থীর গ্রেড, তার অবস্থান, অগ্রগতি, শিখন চাহিদা, শিক্ষাক্রম সবকিছুরই কিন্তু মূল্যায়নের উপরই নির্ভর করে। মূলত আমি যেটা বলেছিলাম, শিক্ষার্থীর শিখনে সহায়তা করাটাই হচ্ছে মূল্যায়নের মূল উদ্দেশ্য। সে এ পেয়েছে, গ্রেড কি পেয়েছে সেটি মূল বিষয় না, সে যেটি পেয়েছে তার শিখনের কোথায় ঘাটতি রয়েছে সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এটি ব্যবহার করতে পারি এবং এটিকে কয়েক ভাগে ভাগ করা যায়। আমরা জানি আমাদের পরিবর্তিত যে কারিকুলাম করা হয়েছে সেখানে মূল্যায়নের ধরনকে আমরা দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়নটা কি, যে ক্লাসরুম অ্যাক্টিভিটি, যেটা শ্রেণীকক্ষ ভিত্তিক ক্লাসরুম বেসড অ্যাক্টিভিটিস, অর্থাৎ শিক্ষার্থীর বিভিন্ন কাজের মাধ্যমে তাকে মূল্যায়ন করা হবে, এটি হচ্ছে। আরেকটি সামষ্টিক মূল্যায়ন হবে যেটা স্কুল বেসড হতে পারে, কোন একটি প্রান্তিকের শেষে যেটি হয় আনুষ্ঠানিকভাবে যেটা, আর ধারাবাহিক মূল্যায়নটা হবে অনানুষ্ঠানিকভাবে। তাহলে ধারাবাহিক মূল্যায়ন প্রতিটি প্রান্তিকের সম্পূর্ণ মেয়াদে এবং সামষ্টিক মূল্যায়ন প্রান্তিকের শেষ ভাগে। অর্থাৎ এখন যেটি বলা হয়েছে, শিক্ষার্থীকে প্রতিদিনই তার ক্লাসরুম অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ক্লাসরুম বেসড যে অ্যাসেসমেন্ট সেটাই হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, এবং প্রান্তিক শেষে যে মূল্যায়নটা করা হবে সেটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এই মূল্যায়নের এই বিষয়গুলোকে আমরা মূল্যায়নের ফলাফল ব্যবহারের উদ্দেশ্য আমরা এখানে তিনটি বিষয় নিয়েছি। একটা হচ্ছে শিক্ষার্থীর মানসম্মত শিক্ষণে সহায়তা করবে এই ফলাফল, শিক্ষকের শেখানো মানের উন্নয়ন করবে এবং শিক্ষার্থীর প্রোফাইল বর্ণনা করা এই ফলাফলের মাধ্যমে যাবে। অর্থাৎ শিক্ষার্থী, শিক্ষক এই সকলের মান উন্নয়নের জন্য মূলত মূল্যায়নটা করা হয়েছে। এরপরে আমরা জানবো শ্রেণীকক্ষে শিক্ষার্থী শেখানো ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনায় কি কি বিষয় বিবেচনায় নিতে হবে। এখানে মূল্যায়নের ক্ষেত্র বিবেচনায় নিতে হবে, মূল্যায়নের বিষয় বিবেচনায় নিতে হবে, শিখন ফল, পূর্ব জ্ঞান মূল্যায়ন, শিক্ষার্থীর সাথে শিখন ফল বিনিময়, ফলাফল আলোচনা, শিখন পদ্ধতি ও কৌশল নির্বাচন এবং পরিচালনা, উপযুক্ত মূল্যায়ন পদ্ধতির টুলস ব্যবহার করতে হবে, কার্যকর ফলাবর্তন প্রদান এবং নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ মূল্যায়নের পরবর্তীতেই ফলাবর্তনের বিষয়টা আছে, সমূল্যায়ন এবং সহপাঠীদের সাথে মূল্যায়ন। এখানে একটা বিষয়ে আলোচনা করা যেতে পারে যে আমাদের পরিবর্তিত কারিকুলামে কিন্তু শেখানো পদ্ধতি যেমন হবে সেটি সুনির্দিষ্ট করা হয়েছে, একই সাথে সাথে মূল্যায়ন আপনি কিভাবে করবেন এবং মূল্যায়নের জন্য একই সাথে কি পদ্ধতি বা টুলস ব্যবহার করবেন সেটিও কিন্তু আমাদের কারিকুলামে ইন ডিটেইলস কারিকুলাম যেটা সেখানে কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এরপরে যেটি জানবো, গাঠনিক ধারাবাহিক মূল্যায়ন ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, অর্থাৎ পাঠ চলাকালীন বা নির্দিষ্ট পাঠ্যাংশ শেষে শিক্ষার্থীর যে অর্জন বা অগ্রগামিতা সেটি হচ্ছে ধারাবাহিক বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটাকে বলে। শ্রেণীকক্ষে এটা আমরা কিভাবে করতে পারি, পর্যবেক্ষণ করে, মৌখিক অভিক্ষার মাধ্যমে, শ্রেণীর কাজ দিয়ে, বাড়ির কাজ দিয়ে, কুইজ দিয়ে, চেকলিস্ট ব্যবহার করে আমরা এটা করতে পারি। এরপরে আমরা যেটি জানবো যে গাঠনিক বা ধারাবাহিক মূল্যায়ন কেন প্রয়োজন। ধারাবাহিক মূল্যায়ন তো শিখন ফলকে নিশ্চিত করার জন্য এটা করতেই হবে। শিক্ষার্থীর দুর্বলতা চিন্তা করে সাথে সাথে রিমেডি দেওয়া যায়, পদ্ধতির কার্যকারিতা, আমি যে পদ্ধতিতে পড়াচ্ছি, শিক্ষক যে পদ্ধতিতে পড়াচ্ছে সেটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে সেটি নির্ণয় করা যায়। শিক্ষা উপকরণ আমি যেটা ব্যবহার করে পড়াচ্ছি সেটি কি ইফেক্টিভ শিক্ষা উপকরণ সেটি নির্ণয় করা যায়। একই সাথে সাথে শিক্ষার্থীর অর্জন বা অগ্রগামিতা অবগত হওয়া যায়, আসলে শিক্ষার্থী কোন স্তরে আছে, কোন লেভেলে, প্রেরণা সৃষ্টি করা যায়। অর্থাৎ শিক্ষার্থী যদি না বুঝে থাকে তাকে প্রেরণা দেওয়া, মোটিভেট করা, পরিষ্কার ধারণা গঠন করার জন্য এটি করা যায়। অর্থাৎ একটা ক্লিয়ার কনসেপশন তাদেরকে বিল্ড আপ করার জন্য, শিক্ষার্থীর মত বিনিময় করার সুযোগ, অর্থাৎ সেটা যদি তারা না পারে তাহলে তারা তাদেরকে তার শিক্ষককে জানাতে পারেন। দলগত শিক্ষণ সম্পন্ন হওয়া, শিক্ষার্থীর আত্মসক্রিয়তা, আত্মপ্রত্যয় বৃদ্ধি করতে। অর্থাৎ অনেক সময় আমরা যদি প্রতিদিনের সবসময় যদি আমরা এরকম যদি কালচারটা হয় যে প্রতিনিয়তই তাকে মূল্যায়নের আওতায় আনা হচ্ছে,
সেক্ষেত্রে সে নিজে সক্রিয় থাকবে এবং অ্যাটেন্টিভ মাইন্ডের হবে এবং আত্মপ্রত্যয় তার বৃদ্ধি পাবে। আর একই সাথে সাথে নিয়মিত উপস্থিতি বৃদ্ধি পাবে, কারণ প্রতিনিয়তই তো তার মূল্যায়ন করা হচ্ছে। অতএব স্কুল অনুপস্থিত থাকার কোনো বিষয় এখানে নেই। ঝরে পড়ার প্রবণতা হ্রাস পাবে, অর্থাৎ উপস্থিতিটা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীর জ্ঞান, আচরণ, মনোপেশির দক্ষতার মূল্যায়ন হবে। আসলে প্রকৃত অর্থেই যে আমরা জানি যে গঠনকালীন বা ধারাবাহিক মূল্যায়ন খুবই প্রয়োজন, এবং সেজন্যই বর্তমান কারিকুলামে এই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। অনুপস্থিত শিক্ষার্থী যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা ধারাবাহিক মূল্যায়নটা কিভাবে করতে পারি? আমাদের কিছু শিক্ষার্থী থাকতে পারে অনিয়মিত বা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে, বিভিন্ন কারণে তারা অনুপস্থিত থাকতে পারে। তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা কি করব? এটি আমাদের বিদ্যালয়ের প্রথমত শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আমাদের শিক্ষক, এসএমসির কমিটি তাদের একটি বিশাল ভূমিকা নিতে হবে, এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এসএমসি সকলের সাথে একটি সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে একটা আনন্দঘন পরিবেশে কার্যকর শেখানো পদ্ধতি এবং কৌশল ব্যবহার করে শিক্ষার্থীদের উপস্থিত থাকার যে প্রবণতা সেটি যেন তৈরি হয়, সেই পেশনা তাদেরকে দিতে হবে। এখন কোনো কারণে একাধিক কারণে যদি কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে পরবর্তীকালে উপস্থিত ক্লাসসমূহে যে কোনো একটি বা একাধিক পিরিয়ডে সেটি কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে। অর্থাৎ তাদের জন্য স্পেশাল ওয়েতে কোনো অন্য ক্লাসে বা বিশেষ কোনো সময়ে সেটি করে নিতে হবে। কোনো শিক্ষার্থী যদি অবিরতভাবে অনুপস্থিত থাকে, তার জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহায়তায় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কোনো কারণে শিক্ষার্থী কোনোদিন অনুপস্থিত থাকলে তার ধারাবাহিক মূল্যায়নকে ব্যাহত করবে। এই যে বিষয়টা, কারণ আমাদের তো স্কুল বেসড অ্যাসেসমেন্ট হচ্ছে, প্রতিদিনই মূল্যায়ন হচ্ছে। তাহলে একদিন যদি সে অনুপস্থিত থাকে, ওই দিনটাই সে অনেক কিছু থেকেই বঞ্চিত হবে। শিক্ষার্থীর অনুপস্থিতি ধারাবাহিক মূল্যায়ন পথে অন্তরায় নয়, এটি মনে রাখতে হবে। অর্থাৎ প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলোকেই আমাদের বিকল্প ওয়েতে ম্যানেজ করার যে বিষয়টি সেটি এখানে বলা হয়েছে। শিক্ষার্থীর মূল্যায়ন প্রক্রিয়া বাস্তবায়নে প্রধান শিক্ষকের করণীয় কি? আমরা এই প্রশ্নটি ছুড়ে দিয়ে এতক্ষণ ধরে যে মূল্যায়ন বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, আমরা মূল্যায়নের ইন ডিটেলস বিষয়টা এখানে আলোচনা করেছি। সেটি করতে গিয়ে আমাদের এখন প্রধান শিক্ষকের কি করণীয় আছে না নাই? তাহলে করণীয় কি? তিনি তো মূল স্কুলের, তিনি তার নেতৃত্বে স্কুলটা চলবে। তাহলে তার করণীয় কি সেটি আমরা থিঙ্কিং করে আমরা প্রশিক্ষণার্থীদের কাছ থেকে পয়েন্টগুলো নিয়ে নেব। পরবর্তীতে আমরা একটা দলগত কাজ করা হয়েছে এখানে। এই যে মূল্যায়ন করলাম, আমরা প্রধান শিক্ষকের করণীয় কি সেটাও নির্ধারণ করলাম। এখন আমরা মূল্যায়ন পরবর্তী যে ফিডব্যাক, সেই ফিডব্যাক প্রদানের উপায় কি হতে পারে, আমরা সেই বিষয়গুলো একটি দলগত আলোচনার মাধ্যমে করব। পরবর্তীতে তাদের দলগত কাজ উপস্থাপন হবে। এখানে আমরা ফিডব্যাক কি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। ফিডব্যাক অর্থাৎ ফলাবর্তন, বাংলায় যাকে বলছি আমরা ফলাবর্তন। অর্থাৎ ফলাবর্তন শ্রেণীকক্ষে অনুষ্ঠিত ধারাবাহিক মূল্যায়নের একটি অপরিহার্য অংশ। মূল্যায়ন আমরা কেন করি? ফিডব্যাক দেওয়ার জন্যই তো করি, তাই না? ফলাবর্তন এবং নিরাময় ব্যবস্থা গ্রহণ ব্যতীত ধারাবাহিক মূল্যায়নের কোনো গুরুত্ব নেই। আমরা প্রতিনিয়তই মূল্যায়ন করছি, কেন করছি? মূল্যায়ন করে আমরা দেখবো তার কোথায় ঘাটতি, সেইভাবে আমরা তাকে ফলাবর্তন দিব বা নিরাময় দিয়ে তাকে আমরা তার পুরোপুরি শিখনটা, যেটাকে আমরা বলি মাস্টারি লার্নিং, অর্থাৎ কাঙ্ক্ষিত যে শিখন মান অর্জন করার কথা ছিল সেটি সে অর্জন করবে। এই কারণেই কিন্তু ফলাবর্তন নিরাময়মূলক ব্যবস্থা আমাদের রয়েছে। অর্থাৎ ফলাবর্তনটা কি তাহলে? দুর্বল শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা, সেই অনুসারে তাকে সংশোধন করা এবং শিক্ষার্থীর শিখন সমস্যা থাকলে তার সমাধানের জন্য তাকে সহায়তা করা। এখানে শিক্ষার্থী, শিক্ষক ছাড়া অভিভাবকদের আমরা কাজে লাগাতে পারি। সহপাঠী, পাঠ্যপুস্তক, অন্য উৎস থেকে ফলাবর্তন লাভ করা যেতে পারে। শুধু যে শিক্ষকই করবে সেরকম কোনো বিষয় না। তাহলে এই বিষয়গুলো জানা। ফলাবর্তন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে পাঠে বা বিষয়ে শিক্ষার্থীর শিখন কোন অবস্থায় আছে, সেটা দুর্বলতা বা সবলতা উভয়টি হতে পারে, সেই সম্পর্কে শিক্ষক শিক্ষার্থী অভিহিত করা এবং তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে তাদেরকে সহায়তা করা। অর্থাৎ পুনরায় তাকে বুঝিয়ে দেওয়া, পুনরায় ফিডব্যাক, পুনরায় তাকে খাওয়ানো বলতে পারি। ফিড অর্থ হচ্ছে খাওয়ানো, পুনরায় তাকে খাওয়ানো। সে প্রথম একবার তাকে বুঝানো হয়েছে, সেটি বুঝে নাই, পুনরায় তাকে বুঝিয়ে দেওয়া। এখন এই যে ফলাবর্তনটা আমরা দিব, ফলাবর্তন দেওয়ার বেশ কিছু বেসিক রুলস আছে। সেই কার্যকর ফলাবর্তনটা কিভাবে হবে সেটি যদি আমরা একটু আলোচনা করি। ফলাবর্তন তখনই কার্যকর হবে যখন ওই ফলাবর্তনের পরে তার ইতিবাচক পরিবর্তন আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে যেটা দরকার, শিক্ষকের একটি ইতিবাচক মানসিকতা।
অর্থাৎ সে পারে নাই, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। সেই কারণ খুঁজে তাকে পজিটিভলি ফলাবর্তনটা দিতে হবে আমাদের। অর্থাৎ অকার্যকর ফলাবর্তন প্রভাব নেতিবাচক হতে পারে, অর্থাৎ ভালো করতে গিয়া মন্দ হয়ে গেছে, এরকম হতে পারে। তাহলে প্রথমে আমাদের তার যে সে যতটুকু পেরেছে তার একটা প্রশংসা করতে হবে আমাদেরকে, এবং প্রশংসার মধ্য দিয়ে তার ভিতরে একটি পজিটিভ অ্যাটিটিউড গ্রো করতে হবে, এবং পজিটিভ অ্যাটিটিউড যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কার্যকর ফলাবর্তন তখন নিশ্চিত হবে। এক্ষেত্রে শিক্ষক নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করতে পারি আমরা। পাঠদানে ফলাবর্তন প্রদানের ক্ষেত্রে শিক্ষকের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। কোন কোন দিক বিবেচনা করে ফলাবর্তন দেওয়া হয়েছে তা উল্লেখ করতে হবে। অর্থাৎ ফলাবর্তন কিন্তু সুনির্দিষ্ট হবে, এটা আমাদের মনে রাখা দরকার। খণ্ডিতভাবে ফলাবর্তন প্রদান করা উচিত না, বা অস্পষ্ট কি নির্দেশনা দেওয়া হয়েছে সে নিজেই বুঝে নাই, তাহলে কি ফলাবর্তন দেওয়া হলো তাকে? পূর্ব থেকেই ফলাফলের নির্দিষ্ট নির্ণায়ক থাকা উচিত। ফলাবর্তন প্রথমে ইতিবাচক দিক, এরপরে উন্নয়নের ক্ষেত্র বলা উচিত। প্রথমেই বলতে হবে ইতিবাচক দিক, অর্থাৎ ভালো, সে কোন কোন জিনিসগুলো ভালো করেছে। যেমন হতে পারে তার হাতের লেখাটা অনেক সুন্দর, সে হতে পারে এই বিষয়গুলো বুঝেছে, বা পরবর্তী এটার সাথে এটা লিঙ্ক করতে পারছে না, পরবর্তী ক্ষেত্রে কোথায় তাকে ডেভেলপ করতে হবে সেটি চিহ্নিত করতে হবে। ফলাবর্তন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। ফলাবর্তন হবে উদ্দেশ্যপূর্ণ, অর্থপূর্ণ এবং শিক্ষার্থীর পূর্ব জ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ ফলাবর্তনটা দিতে হবে শিক্ষার্থী কি জানে, কতটুকু জানে, অর্থাৎ কোন জায়গায় আছে, সেই জায়গা থেকে তাকে কোন জায়গায় আমরা নিতে চাই সেটির আলোকে তাকে ফলাবর্তন দিতে হবে। ফলাবর্তন শিখন ফলের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হবে। এটা হচ্ছে কার্যকর ফলাবর্তনের কিছু বিষয়। আরো আমরা এই যে অন্যান্য বিষয়গুলো এর সাথে জড়িত, সেটি হচ্ছে শিক্ষার্থীকে ঠিক সময় ফলাবর্তন দিতে হবে। অর্থাৎ যখন সমস্যা চিহ্নিত করা হবে এর যতটুকু সম্ভব সীমিত সময়ের মধ্যে, অর্থাৎ অল্প সময়ের মধ্যে, দেরিতে হলে কিন্তু সেটা আর মনে থাকবে না। শিক্ষার্থী শিখেছে তখন তাকে ফলাবর্তন দেওয়া, খুব দেরি বা খুব তাড়াতাড়ি না করা। খুব দেরি বা খুব তাড়াতাড়ি না করা। পাঠ চলাকালীন শিক্ষার্থীর কোনো ভুল হলে সবচেয়ে ভালো হয় তাকে পরক্ষণে ভুলটা ধরিয়ে, অর্থাৎ আমি যেটা বলছি সাথে সাথে সঠিক উত্তর কি হবে তা চিহ্নিত করতে সহায়তা করা। পাঠ চলাকালীন সম্ভব না হলে পাঠ শেষে বা সারাদিন বিদ্যালয়ে থাকাকালীন যে কোনো সময় তাকে ডেকে ফলাবর্তন দেওয়া যেতে পারে। ফলাবর্তনের দিক নির্দেশনাপূর্ণ হবে, অর্থাৎ যেন শিক্ষার্থী বুঝতে পারে তাকে কি করতে হবে, যে ঠিক হয়নি, উন্নত করতে হবে, ক্রোধ চিহ্ন, এগুলো কিন্তু ফলাবর্তন গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ফলাবর্তনটা সবসময় সুনির্দিষ্ট হতে হবে। শিক্ষার্থীকে লিখিতভাবে মৌখিক বুঝিয়ে দিতে হবে তার কি ভুল, এই ভুলগুলো সে কিভাবে সংশোধন করতে পারবে, এই যে প্রক্রিয়াটা, এটাকেই বলছি আমরা বর্ণনামূলক ফলাবর্তন। ফলাবর্তনের ফলাফল পরীক্ষণ করতে হবে, অর্থাৎ তাকে বুঝিয়ে দেওয়া হলো, শিক্ষার্থী তার ভুলটা সংশোধন করতে পারলো কিনা। বুঝিয়ে দিলেই ওখানেই থেমে যাবে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মনে রাখতে হবে। সেইটা পরিবীক্ষণ করতে হবে। ফলাফল হবে সুস্পষ্ট, শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থী বুঝতে পারে এমন সহজ সরল ভাষায় তাকে ফলাবর্তন দিতে হবে, অর্থাৎ তার মতো করে বলতে হবে। ফলাবর্তন অবশ্যই প্রতিনিয়ত দিতে হবে, এবং ফলাবর্তনকে দৈনন্দিন শিক্ষণ শেখানোর ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রমের একটা অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ পাঠের শেষে অবশ্যই ফলাবর্তন থাকবে। শিক্ষার্থীকে শুধু গ্রেড বা নম্বর প্রদান করাই এর মূল উদ্দেশ্য নয়, সেটি নির্দেশনাবিহীন, কারণ তা দিক নির্দেশনাবিহীন। ফলাবর্তন শুধু বিদ্যমান গুণ বা দোষ প্রকাশ করে না, ভবিষ্যতের দিক নির্দেশনাও সেখানে থাকবে। এই হচ্ছে আমাদের ফলাবর্তনের বিষয়গুলো। এখন আমরা দুর্বল যারা শিক্ষার্থী, যাদেরকে আমরা ফলাবর্তন দিব, এই দুর্বল শিক্ষার্থীর নিরাময়ের উপায় কি হতে পারে, এটি আমরা প্রথমে আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষকদেরকে আইডিয়া শেয়ার করতে বলবো। পরবর্তীতে আমরা এই জিনিসটা আমাদের তথ্যপত্রের আলোকে তাদের কাছে উপস্থাপন করব। এখানে উন্নয়নের ক্ষেত্রে মানে নিরাময় বলতে আমরা কি বুঝি, এখানে এটা একটা জানা দরকার। টার্মটা হচ্ছে নিরাময়, এটা একটা মেডিকেল সায়েন্স থেকে আসছে, অর্থাৎ উপশম, এটাকে বলতে পারি উপশম। অর্থাৎ তার একটা ব্যথা ছিল কোনো একটা জায়গায়, সেটা হয়তো গরম পানি দিলে বা কোনো কিছু দিলে সেটা নিরাময় হয়ে যায়, অর্থাৎ ব্যথাটা কমে যায়। এখানে শিক্ষার্থীর একটা দুর্বলতা ছিল, সেই দুর্বলতাকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, সেই নিরাময়ের উপায় কি হবে। প্রথমে যেটা দরকার, উন্নয়নের ক্ষেত্রেও তার কারণ খুঁজে বের করতে হবে, কোথায় তার উন্নয়ন করতে হবে, সেইগুলা খুঁজে বের করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষককে বিশেষ ব্যবস্থায় নিরাময়ের দায়িত্ব নিতে হবে। এখানে বিশেষ ব্যবস্থা এই কারণে বলছে, কারণ নিরাময় তো আর সবার জন্য হবে না, নিরাময় কিছু স্পেশালাইজডদের জন্য দিতে হবে, যাদের বিশেষ অসুবিধা রয়েছে শিখনে,
তাহলে তাদের জন্য তো বিশেষ ব্যবস্থা নিতে হবে আমাদেরকে। শিক্ষার্থীকে মানসিক নিরাপত্তা এবং সাহস দিতে হবে, এটা একটা বড় জিনিস। অর্থাৎ তার কনফিডেন্সটাকে গ্রো করতে হবে। পূর্ণ নিরাময় না হওয়া পর্যন্ত শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হতে পারে, যেমন 7 দিন, 10 দিন, 15 দিন, এরকম কোনো বিষয় না। এটা একটি কন্টিনিউয়াস প্রসেস, লেগে থাকা যাকে বলি আমরা, সেরকম একটা বিষয়। শিক্ষক শ্রেণীপাঠে এমনভাবে আয়োজন করবেন যাতে শিক্ষার্থী পিছিয়ে না পড়ে। পিছিয়ে পড়া শিক্ষার্থীর ছুটির পর বা সুবিধামতো সময়ে তাকে শিখন ঘাটতি দূরীকরণের ব্যবস্থা করতে হবে। শ্রেণীর যে পারক শিশুরা, তাদেরকে আমরা কাজে লাগাতে পারি, শিখন ঘাটতি দূরীকরণের তাদের দিয়ে ব্যবস্থা করতে পারি। তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পারক শিশু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে বা প্রভাব বিস্তার করতে পারে, সেটি যেন না করে। অভিভাবকদের সাথে নিবিড় আলোচনা করে উৎসাহ বৃদ্ধি করতে সন্তানদের প্রতি যত্ন নিতে অনুপ্রেরণা বা প্রেরণা যোগাতে হবে। এই হচ্ছে আমাদের দুর্বল শিক্ষার্থী নিরাময়ের উপায়সমূহ। সেশন শেষে আমরা একটু সামাপ করতে পারবো বা মূল্যায়ন করে দেখতে পারি যে মূল্যায়ন প্রক্রিয়া বাস্তবায়নের করণীয় কি ছিল, ফিডব্যাক প্রদানের উপায়গুলো কি কি, মূল্যায়ন পরবর্তী দুর্বল শিক্ষার্থীকে নিরাময়ের উপায়গুলো কি কি। সম্মানিত শিক্ষক, অভিভাবক, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা এই সব টিউটোরিয়ালগুলো একসাথে পাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে। শিক্ষা, প্রযুক্তি, প্রশিক্ষণ, সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের কাজকে উৎসাহিত করবেন। আপনার ভালো লাগা মন্দ লাগা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে। আমাদের এই টিউটোরিয়ালগুলো আমরা নিয়মিত সেখানে আপলোড করে থাকি, সেগুলো সেখান থেকে আপনারা দেখতে পারেন বা সেখানে আপনারা যুক্ত হতে পারেন।